তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কোয়ান নামের একটা ছেলেকে। আসলে আমরা জানতে পারি সে একটা সময় তাইকোয়ান্ডোর ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, কিন্তু বর্তমানে সে একটা ইন্টারনেট ক্যাফেতে বসে সারাদিন গেম খেলেই তার সময়গুলো নষ্ট করত। আসলে তার কাছে কোনো জব ছিল না, তবে তার গেমিং স্কিল খুবই দুর্দান্ত ছিল। এই জন্য সারাদিন সে এখানে পার করতেই অনেক বেশি পছন্দ করত। এমন একটা অনলাইন গেমের মধ্যে তার ক্যারেক্টারের নাম ছিল ক্যাপ্টেন, আর তার কিছু বন্ধুদের সঙ্গে মিলে তার সেখানে একটা টিমও ছিল, যেই টিমের নাম তারা দিয়েছিল রেজাররেকশন। আর এই গেমের মধ্যে ক্যাপ্টেন তার নিজের জীবনের পরোয়া না করে তার সমস্ত সঙ্গীদের সাহায্য করত। এই জন্যই সেই গেমের মধ্যে অনেক বেশি ফেমাস ছিল। এমনই একদিন যখন সে সেই ক্যাফেতে বসে গেম প্লে করছিল, তখন হঠাৎই তার নজর পড়ে পাশের ডেস্কে থাকা একটা স্মার্টফোনের উপরে, যেই ফোনে অনবরত কল চলেই আসছিল। এই জন্য যখন কোয়ান ফোনটা পিক করে, তখন সেই কলের অপোজিট সাইড থেকে একটা মেয়ে তাকে বলছিল যে সে ভুল করে এই ক্যাফেতে তার ফোনটা রেখে দিয়ে চলে গিয়েছে। সো এই জন্য এখন সে চায় কোয়ান যাতে করে তার ফোনটা রিটার্ন করার জন্য তার বাসা পর্যন্ত চলে আসে। তবে কোয়ান কোনোভাবেই তার গেমটা ছেড়ে তার ফোনটা রিটার্ন করতে যাওয়ার জন্য রেডি ছিল না। তবে যখন সেই মেয়ে তাকে বলে সে এই কাজের জন্য তাকে $300 দেবে, তখন কোয়ান কোনো কিছু চিন্তা না করে তার ফোনটা রিটার্ন করার জন্য তার বাসার দিকে যাওয়া শুরু করে। তো এখন যখন কোয়ান সেই মেয়ের রুমের সামনে চলে আসে, তখন সে দেখতে পারে সেই মেয়ের রুমের দরজা অলরেডি খোলা ছিল। এই জন্য যখন কোয়ান মধ্যে চলে আসে, তখন সে দেখতে পারে সেই মেয়ে গোসল করছিল। তখন সে সেই মেয়ের সাথে বাইরে থেকেই কথাবার্তা বলা শুরু করে, আর সেই মেয়ে তাকে ফোনটা টেবিলের উপরে রেখে দিয়ে সেখানে রাখা টাকাগুলো নিয়ে চলে যাওয়ার জন্য বলে, আর কোয়ানও ঠিক এমনটাই করে। তবে যাওয়ার আগে সেই মেয়েটাকে পরামর্শ দিয়ে বলে যায় যে এমন করে তোমার ঘরের দরজা খোলা রাখবে না, কারণ যেই কোনো সময় যেই কোনো কেউ ঢুকে যেতে পারে। তো এখান থেকে সিন চলে আসে পরদিন সকালবেলা। আমরা দেখতে পারি যখন কোয়ান তার রুমের মধ্যে ঘুমাচ্ছিল, তখন হঠাৎই কিছু পুলিশ অফিসার তার রুমের মধ্যে রেড দিয়ে তাকে এসে গ্রেফতার করে। আসলে কোয়ানের উপরে চার্জ লাগানো হয়েছিল সেই মেয়ের মার্ডারের চার্জ, যেই মেয়ের মোবাইলটা সে কালকে রাতের বেলায় রিটার্ন করে দিয়েছিল। এখন কোয়ান বুঝতেই পারছিল না আসলে তার সাথে হচ্ছেটা কি, কারণ সেই মেয়েটার সঙ্গে সে কথাবার্তা বলে চলে এসেছিল। সে সেই মেয়েটাকে কোনোভাবেই খুন করেনি, কিন্তু পুলিশ অফিসাররা তার হাতে রক্ত লাগানো পেয়েছিল। এমনকি যেই ছুরিটা দিয়ে খুন করা হয়েছে সেই ছুরিটাও তার রুমের মধ্যে ছিল। এই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করে। আর তখন আমরা জানতে পারি শুধুমাত্র এই জিনিসগুলো ছাড়াও কোয়ানের আঙ্গুলের ছাপ সেখানের দরজায় ছিল, এমনকি তার ডিএনএ স্যাম্পল পর্যন্ত সেখানে পাওয়া গিয়েছিল। তাছাড়া পুলিশ সেখানের সিসিটিভি ফুটেজটাও পেয়ে গিয়েছিল। তাছাড়া সেই মেয়ের রুমের মধ্যে কোয়ানের সিমনও পাওয়া গিয়েছিল। যে সমস্ত ব্যাপারগুলো এই জিনিসটাই বারবার করে ইন্ডিকেট করছিল যে কোয়ান সেই মেয়েটার সঙ্গে 2বার জোর জবরদস্তি করার পরে ফাইনালি তার পেটে এবং বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলেছিল। যাই হোক, এখন যখন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন এই খবরটা পুরো কোরিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়, আর সবাই এটা দেখার পরে তার উপরে প্রচণ্ড রাগ করে ফেলে। তারা বলছিল এমন জঘন্য অপরাধীকে কোনোভাবেই ফাঁসির শাস্তির চেয়ে কম কিছু দেওয়া উচিত না। তবে যখন কোয়ানের মা এই জিনিসটা জানতে পারে, তখন সে কোয়ানের সঙ্গে মিট করতে দৌড়ে থানায় চলে আসে। তবে অনেক ট্রাই করার পরেও কোনোভাবেই তার মাকে তার ছেলের সঙ্গে দেখা করতে দেয়া হয় না। আর এই জন্য পরে আমরা দেখতে পারি কোয়ানের মা সবার মধ্যে লিফলেট বিলি করা শুরু করে। সে সবাইকে এইটা বোঝানোর ট্রাই করছিল যে তার ছেলে এই সমস্ত কাজগুলো করেনি, সে সম্পূর্ণ নির্দোষ, তাকে জোর করে ফাঁসানো হয়েছে। তবে আমরা দেখতে পারি মানুষজন এই কথাটা বিশ্বাস করে ফেলেছিল যে এই অপরাধটা কোয়ানই করেছে। এই জন্য তারা কোয়ানের মাকে ইগনোর করা শুরু করে। এমনকি কেউ তো তার মাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে দেয়, কেউ তো তার উপরে হাতও তোলার ট্রাই করে। এই জন্য কোয়ানের মা পরবর্তীতে মিস্টার মিন নামের একটা উকিলের সঙ্গে গিয়ে মিট করে, আর সে তাকে সাহায্য করার জন্য বলে। তবে মিস্টার মিনেরও মনে হচ্ছিল যে কোয়ানই আসল অপরাধী। এই জন্য সে তার মাকে পুরোপুরি ইগনোর করে এই কেসটা না নিয়েই সেখান থেকে বেরিয়ে চলে যায়। যাই হোক, এর কিছুদিন পরে কোয়ানের কেসটার হিয়ারিং করা হয়। আমরা দেখতে পারি তার বিরোধী পক্ষের যে উকিল ছিল সে কোয়ানের বিরুদ্ধে সমস্ত প্রমাণগুলো প্রেজেন্ট করা শুরু করে। এখন যেহেতু এই কেসটা ভাইরাল হয়ে গেছে আর পুরো দেশের নজর এখন কোর্টের উপরে ছিল, এই জন্য জজ প্রচণ্ড চাপের মধ্যে এসে খুব দ্রুতই এটার সিদ্ধান্ত শুনিয়ে দেয়। তারা কোয়ানকে দোষী সাব্যস্ত করে তাকে আমৃত্যু জেলেই থাকার শাস্তি দেওয়া হয়। আর আমরা দেখতে পারি তাকে একটা হাই সিকিউরিটি জেলের মধ্যেও পাঠানোর অর্ডার দিয়ে দেওয়া হয়। এখন এগুলো শোনার পরে কোয়ান প্রচণ্ড আপসেট হয়ে যায় আর অনেক বেশি কান্নাকাটি করা শুরু করে। তবে জজ আরও স্ট্রিক্টলি জানিয়ে দেয় যে সে যাতে করে বেলেও সেখান থেকে বের হতে না পারে, কারণ জজ বলছিল কোয়ান সারাদিন গেম খেলে এবং তার কোনো চাকরি বাকরিও নেই। এই জন্য সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে, আর এই বিকারগ্রস্ত হওয়ার জন্যই সে এত ভয়ঙ্কর একটা অপরাধ করে ফেলেছে। তো এরপর আমরা দেখতে পারি কোয়ানকে একটা হাই সিকিউরিটি জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। তবে এখানে এত ভয়ঙ্কর অপরাধীদেরকে দেখার পরে সে একটু বেশি ভয় পেয়েছিল। আসলে এত ভয়ঙ্কর অপরাধীর মধ্যে সে খুবই সহজ সরল একটা মানুষ ফেসে গিয়েছিল। তবে তারপরে আমরা দেখতে পারি পল নামের একটা ভয়ঙ্কর ক্রিমিনালের নজর পড়ে কোয়ানের উপরে। এই জন্য সে তাকে ডেকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়।
আর সে তার লোকজন নিয়ে তার উপরে আক্রমণ করারও একটা প্ল্যানিং করে ফেলে। তখন আমরা দেখতে পারি এখানে একটা গার্ডও দাঁড়িয়েছিল। সে এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে এখন কোয়ানকে পেটানো হবে, তবে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলো দেখছিল, সে কিছু করার পদক্ষেপ নিচ্ছিল না। অন্যদিকে কোয়ান আশা করছিল যে হয়তোবা তাদের মাঝখান থেকে গার্ড তাকে সেভ করে ফেলবে, তবে গার্ড সেখানে দাঁড়িয়েই ছিল। এই জন্য পল তার লোকজন দিয়ে সেই গার্ডকে ইশারা করে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর এরপরে সবাই মিলে কোয়ানের উপর আক্রমণ করে দেয়। তারা কোয়ানকে অনেক বেশি করে পেটানো শুরু করে, আর এই সমস্ত ব্যাপারগুলো সহ্য করতে না পেরে কোয়ানও পলের উপরে গিয়ে আক্রমণ করে তার মুখে একটা পাঞ্চ করে দেয়। তবে এইটা দেখার পরে সবাই পুরোপুরি শক্ত হয়ে গিয়েছিল, কারণ পল এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তার সামনে কথা বলার সাহস পর্যন্ত করতো না, ঘুষি মারা তো অনেক দূরের কথা। তবে এইটার জন্য পলের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে এবং তার লোকজন মিলে কোয়ানকে আচ্ছা রকম করে ধোলাই করে তার হাড্ডি মাংস গুঁড়ো গুঁড়ো করে ফেলে। তবে তখন আমরা দেখতে পারি গার্ডরা দৌড়ে এসে তাদের হাত থেকে কোয়ানকে ছাড়িয়ে ফেলে, কারণ আরেকটু টর্চার করলে হয়তো কোয়ানের মৃত্যু হয়ে যেতে পারত। তবে তখন আমরা দেখতে পারি পল উল্টো গার্ডদের কাছে নালিশ করে বলে যে কোয়ান এসে আমার উপর আক্রমণ করেছে, এই দেখো আমার নাক দিয়ে রক্ত পড়ছে। এই জন্য গার্ডরা কোয়ানের বিরুদ্ধেই উপর মহলে নালিশ করে দেয়, যেই জন্য কোয়ানকে পরবর্তী 30 দিনের জন্য কন্ডেম সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তবে এরপরে যখন 30 দিন পরে কোয়ান আবারও জেলে ব্যাক করে, তখন পল আর তার লোকজন আবারও এসে তাকে ধরে আর আবারও তাকে ধোলাই করা শুরু করে। তবে এই ধোলাই করার মাঝখানে তারা তাকে একটা ইনজেকশনও পুশ করছিল, যেই ইনজেকশনের প্রভাবের জন্য কোয়ান পুরো পাগলের মতো হয়ে যায় আর সে নিজেকেই খাওয়ার ট্রাই করা শুরু করে। তবে পুলিশ কোনো রকমে তাকে এটা থেকে আটকায়। তবে পরে আমরা দেখতে পারি এই প্রসেসটা প্রত্যেকটা দিন চলতে থাকে। কোয়ান প্রায় প্রতিদিনই মার খাচ্ছিল আর প্রতিদিনই তাকে তেমন করে ইনজেকশন দেওয়া হচ্ছিল, যেই জন্য আস্তে আস্তে করে সে পাগলের মতোই হয়ে যাচ্ছিল। তবে এরপরে একদিন কোয়ানের মা তাদের উকিল মিস্টার মিনকে নিয়ে তার সঙ্গে মিট করতে চলে আসে। তবে তাকে দেখার পরে তার মা প্রচণ্ড টেনশনে পড়ে যায়, কারণ তার এমন ক্ষত বিক্ষত চেহারা দেখার পরে সে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে জেলের মধ্যে তার উপরে টর্চার করা হচ্ছে, সে এগুলো হয়তো আর বেশি দিন সইতে পারবে না। এই জন্য সে তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে যে দেখো আর কয়েকটা দিন কোনো রকমে হজম করে নাও, আমি খুব শীঘ্রই তোমাকে জেল থেকে ছাড়িয়ে নিব। আর কোয়ানের মার এমন আশাবাদী কথা শোনার পরে কোয়ানও একটু সাহস ফিরে পায়। এই জন্য পরে যখন আবারও কোয়ান সেলের মধ্যে ব্যাক করে, তখন আমরা দেখতে পারি তার মধ্যে অ্যাটিটিউডের একটু পরিবর্তন হয়েছিল, মানে এখন সে একটু সাহস ফিরে পেয়েছিল আর সে একটু ভালোভাবে থাকার ট্রাই করছিল। তবে এত কিছু হওয়ার পরেও পল আর তার লোকজন বারবার করে তাকে ধরতো আর বারবার করে ধোলাই করেই যেত, আর এই প্রসেসটা অনেক দিন ধরে চলতেই থাকে। তবে এরপরে যখন সে একদিন খাবার দাবার খাচ্ছিল, তখন তার পাশের একটা কয়েদি তাকে মলম লাগানোর জন্য কিছু একটা এগিয়ে দেয়। আসলে সে বিশ্বাস করছিল কোনোভাবেই কোয়ান খুন করতে পারে না, আর সে এইটাও বিশ্বাস করতো এই জিনিসটা পলও জানে, এই জন্যই সে বারবার তার উপরে আক্রমণ করছে, কারণ তার উপরে আক্রমণ করা বাকিদের চেয়ে অনেকটাই সহজ ছিল। এখন এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে আমরা দেখতে পারি কোয়ানের মনের মধ্যে একটা রাগ চলে আসে। এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে তার নিজের জীবন সেভ করার জন্য যেই কোনো ওয়েতে তাদের সঙ্গে ফাইট করেই ছাড়বে, যাতে করে সবাই এই জিনিসটা বুঝতে পারে যে তাকে কাবু করা এতটাও সহজ কাজ না। এই জন্য যখন পরে পলের লোকজন তার উপরে আক্রমণ করতে চলে আসে, তখন সে দৌড়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে আর তার কাছে থাকা কাগজ এবং সুয়ের মাধ্যমে সে কিছু অস্ত্রের মতো বানিয়ে ফেলে। আর যখন তারা তার কাছে চলে আসে, তখন সেগুলো দিয়ে এক এক করে সে সবার উপরে আক্রমণ করে আর লাস্টে পলকে ধরে একটা লাথি মেরেই তাকে বেহুশ করে ফেলে। আর এমন করেই সে পলের বাহিনীকেও শিক্ষা দিয়ে দেয়। এরপর একদিন কোয়ানের উকিল মিস্টার মিন তার সঙ্গে মিট করতে চলে আসে আর সে তাকে বলে যে তোমার মা এখন আর এই দুনিয়াতে নেই, মানে তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারটা শোনার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। এরপরে মিস্টার মিন কোয়ানের মায়ের ডেথ সার্টিফিকেটটা কোয়ানের সামনে এগিয়ে দেয়, যাতে করে কোয়ান এখানে একটা সিগনেচার করতে পারে, কারণ পরবর্তীতে সরকার তার মায়ের অন্তিম সংস্কার করতে যাচ্ছিল, মানে কোয়ানকে তার মায়ের অন্তিম সংস্কারে যাওয়ার পারমিশনও দেয়া হয় না। আর এরপরে মিস্টার মিন তাকে বলে যে সাধারণ মানুষজন তোমার মাকে অনেক বেশি অপমান করা শুরু করেছিল, তারা তোমার মাকে অতিষ্ঠ করে ফেলেছিল, সবসময় তার উপরে টর্চার করতো, যেখানে যেত সেখানেই তোমার মাকে অপমান করার ট্রাই করতো। এই সমস্ত ব্যাপারগুলো সহ্য করতে না পেরে একটা সময় তোমার মা সুইসাইড করে ফেলেছিল। আর এই ব্যাপারগুলো শোনার পরে আমরা দেখতে পারি কোয়ান একেবারে ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ তার যে অল্প আশাটুকু ছিল সেই আশাটুকু এখন নিভে গেছে। তবে সেদিন রাতের বেলা আমরা দেখতে পারি কোয়ানের মা ফাইনালি তার স্বপ্নে চলে আসে আর সে তাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে, এতে করে কোয়ান আরও বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে পরদিন সকালবেলা কোয়ানের মনে পড়ে কালকে রাতের বেলায় স্বপ্নের মধ্যে তার মা তাকে যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলো। তার মা তাকে বলেছিল যে তুমি কোনো ক্রিমিনাল না, তুমি কোনো রেপিস্টও না, সো তোমার এইরকম করে চিন্তাও করতে হবে না আর এমন করে তোমাকে থাকতেও হবে না। আর তখন কোয়ান তার মায়ের কাছে প্রমিস করেছিল যে সে তার নির্দোষতা প্রমাণ একদিন করেই ছাড়বে। তবে এই ফাঁকে আমরা দেখতে পারি পল একটা চাকু নিয়ে কোয়ানের উপরে আক্রমণ করতে চলে আসে।
তবে এইবার কোয়ানও কোনোভাবে এগুলো হজম করতে চাইছিল না, এই জন্য সেও পলের উপর আক্রমণ করে দেয়, যেই জন্য পল অনেক বেশি আহত হয়ে যায়। তবে এই মারামারির মাঝখানে কোয়ানের পেটের মধ্যেও একটা চাকর ঢুকে যায়, এই জন্য গার্ডরা দ্রুত তাকে সেখান থেকে হসপিটালের দিকে নেওয়া শুরু করে। তবে মাঝপথেই হঠাৎই কোয়ান চোখ খুলে ফেলে আর সমস্ত গার্ডদের উপরে আক্রমণ করে দেয়। এরপর সে চিফ গার্ডের গলায় একটা চাকু ধরে তাকে তার হ্যান্ডকাপের চাবিটা দেওয়ার জন্য বলছিল। এখন চিফ গার্ড বাধ্য হয়ে হ্যান্ডকাপের চাবিটা তার হাতে দিয়ে তো দেয়, তবে এইটা খোলার আগেই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই জন্য তারা সবাই খুবই জঘন্যভাবে আহত হয়ে যায়। তবে তবুও কোয়ান কোনো রকমে হ্যান্ডকাপ খুলে সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে আর এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন চিফ গার্ড পেছন থেকে তাকে গান পয়েন্টে নিয়ে ফেলে, মানে সে তাকে শ্যুটই করতে যাচ্ছিল। তবে তখন যেন আবার কি মনে করে সে গানটা নিচে নামিয়ে ফেলে। মানে আমরা বুঝতে পারি হয়তোবা সে নিজেও এই জিনিসটা বুঝে গিয়েছিল যে কোয়ানের জায়গায় এই জেলের মধ্যে না, এই জন্য সে তাকে পালানোর একটা সুযোগ করে দিয়েছিল। এখন কোয়ান সেখান থেকে জঙ্গল দিয়ে কোনো রকমে পালিয়ে অন্য একটা জায়গায় চলে আসে আর রাতের বেলায় সে কিছু কাপড় চোপড় চুরি করে সেগুলো পরে অন্যদিকে পালানো শুরু করে। তবে পরদিন সকালবেলা যখন এই খবরটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে তখন পুরো শহরের পুলিশ কোয়ানকে ধরার জন্য রেডি হয়েছিল, মানে তারা কোয়ানকে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। আর কোয়ানও এদিক সেদিক পালানোর সময় হঠাৎই দেখতে পারে একটা কাপলকে, যাদের গাড়িটা হঠাৎই রাস্তার মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল। এখন তারা এয়ারপোর্টে যাওয়ার জন্য অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, কারণ তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছিল। এই জন্য কোয়ান তাদের গাড়িটা ঠিক করতে তাদেরকে সাহায্য করে আর এর বদলে তাদের থেকে একটু লিফটও নিয়ে নেয়। আসলে এই কাপল এখন পর্যন্ত কোয়ান সম্পর্কে তেমন কিছুই জানতো না, আর যেহেতু এখন তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এই জন্য যাওয়ার আগে কোয়ানকে তারা তার গাড়িটাও দিয়ে যায়, যাতে করে কোয়ান এই গাড়িটা সেল করে অন্তত কিছু টাকা ইনকাম করতে পারে। আর এমন করেই কোয়ান তাদের থেকে তাদের গাড়িটা নিয়ে সোজা শহরের মধ্যে যাওয়া শুরু করে। এখন যেহেতু কোয়ানের কাছে যাওয়ার মতো অন্য কোনো জায়গা ছিল না, এই জন্য সে সোজা চলে আসে মিস্টার মিনের বাসায়, কারণ সে বিশ্বাস করছিল মিস্টার মিন হয়তো বা তার পরিস্থিতিটা বোঝার ট্রাই করবে আর তাকে একটু সাহায্য করলেও করতে পারে। তবে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার মিন তার মায়ের শেষ স্মৃতিটা তাকে দেয়, যেটা একটা ব্রেসলেট ছিল। আর এরপরে মিস্টার মিন তাকে বলে যে তোমার কেস ফাইলটা আমি আবারও পরে দেখব এবং আবারও তোমার কেসটা আমি কোর্টে তোলার ট্রাই করব। তবে এখন সে পুলিশকে কল দিয়ে দিয়েছে, কারণ সে চাইছিল যাতে করে কোয়ান সারেন্ডার করে ফেলে। তবে পুলিশের কথা শোনার পরেই কোয়ান দ্রুত পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে চলে যায়। এখন এখান থেকে কোয়ান একটা ইন্টারনেট ক্যাফেতে চলে আসে আর তার বিরুদ্ধে লেখা সমস্ত আর্টিকেলগুলোকে ভালো করে পড়া শুরু করে। এগুলো পড়ার পরে সে অনেকটাই বেশি আপসেট হয়ে গিয়েছিল, কারণ সে দেখতে পাচ্ছিল এখান থেকে সে আর হয়তো বা বাঁচতেই পারবে না। তবে তখনই তার নজর পড়ে একটা ডকুমেন্টারির উপরে, যেই ডকুমেন্টারিতে বলা হচ্ছিল যে কোয়ানকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। তাছাড়া এই কেসের অনেকগুলো প্রমাণকে মিসলিড করা হয়েছে এবং নানান বিষয়কে গোপন করা হয়েছে। আর এই ডকুমেন্টারিটা যখন কোয়ান ভালো করে দেখে তখন সে দেখতে পারে এই ডকুমেন্টারিতে স্পষ্টভাবে এইটা বলা হয়েছিল যে কোয়ান মাত্র 3 মিনিটের মধ্যে একটা মেয়েকে 2 বার রেপ করে কিভাবে চাকু দিয়ে তাকে মারতে পারে। এখানে আসল ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন, যেই জিনিসগুলো আমাদের থেকে হাইড করার ট্রাই করা হচ্ছে। কোয়ান এখানে সম্পূর্ণ নির্দোষ। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ফাইনালি কোয়ান একটু দীর্ঘশ্বাস নেয়, কারণ সে তার একজন সাপোর্টার পেয়ে গিয়েছিল। এই জন্য সে ডকুমেন্টারিটাকে ভালো করে দেখে এইটার রাইটার সম্পর্কে জানার ট্রাই করে। তখন সে জানতে পারে এটার রাইটার হচ্ছে মিস্টার হ্যারি নামের একটা লোক, যে কিনা কোয়ানের সঙ্গেই গেমিং করতো। তবে এর একটু পরেই আমরা দেখতে পারি মিস্টার হ্যারি তার সঙ্গে মিট করতে চলেও আসে। কিন্তু তখনই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে মিস্টার হ্যারি হচ্ছে গিয়ে একটা মেয়ে, যে কিনা ফেক নামে তাদের সঙ্গে গেম খেলতো। আসলে এই মেয়েটার নাম ছিল ইয়ল। আর যখনই কোয়ান এই নামটা শুনতে পারে তখন তার মনে পড়ে যায় যে এমন একটা মেয়েই তার গেমের মধ্যে তার পার্টনার ছিল। আর তখন ইয়ল তাকে প্রথমেই সাবধান করে বলে দেয় যে ক্যাফের ওনার এখনই পুলিশকে ইনফর্ম করতে যাচ্ছে, সো তোমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। এই জন্য সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। পরবর্তীতে সে তাকে একটা রেস্টুরেন্টে তার সঙ্গে মিট করার জন্য বলে, আর সেখান থেকে সে তাকে পিক করে শহর থেকে অনেক দূরের একটা গ্রামের একটা সিক্রেট লোকেশনে নিয়ে আসে। আসলে তখন আমরা জানতে পারি এই মেয়েটা এই জায়গাতে পুরো দুনিয়ার থেকে লুকিয়ে বাস করত। আসলে এই মেয়েটা কম্পিউটারের অ্যাডিক্টেড ছিল, সে সারা দিন কম্পিউটার নিয়ে পড়ে থাকতো, এই জন্যই সেই সিক্রেট লোকেশনটাকে চুজ করেছিল। এরপর এই মেয়েটা কোয়ানের জন্য ভালো ভালো খাবার দাবার রান্না করে, যেগুলো খাওয়ার পরে কোয়ানের তার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ সে কতগুলো মাস জেলের পচাগলা খাবার খেয়েই পার করছিল। এই জন্য সে অনেকটা ইমোশনালও হয়ে যায়। এর একটু পরে আমরা দেখতে পারি তার গেমের অন্য টিম মেম্বাররাও এখানে চলে আসে, আর এখন তারা সবাই চাইছিল কোয়ানের সাহায্য করতে, যেমন করে কোয়ান গেমের মধ্যে তাদের সাহায্য করত। আমরা দেখতে পারি ইয়োল অলরেডি তাদেরকে ইনফর্ম করে এই সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দিয়েছিল, আর সেই কেস সম্পর্কে রিসার্চ করে সমস্ত ডকুমেন্টগুলো কালেক্টও করে নিয়েছিল। এখন তারা চাইছিল এই সমস্ত ডকুমেন্টগুলোর ভুলগুলো বের করে যেই কোনো ওয়েতে কোয়ানকে নির্দোষ প্রমাণ করতে। এই জন্য প্রথমেই তারা রিসেন্টলি হয়ে যাওয়া প্রত্যেকটা হাই প্রোফাইল কেস নিয়ে ঘাটাঘাটি শুরু করে, আর সমস্ত কেসগুলোর ফুটেজ যখন তারা এক জায়গায় করে তখন তারা এখানে একটা কমন জিনিস পেয়ে যায়, সেটা ছিল একটা পিকআপ।
আর যখন এটা সম্পর্কে ইয়োল ভালো করে আরও রিসার্চ করে আর এটার মালিক সম্পর্কে জানার ট্রাই করে, তখন তারা জানতে পারে এটা একটা স্ক্র্যাপ ইয়ার্ড নামে কিনা হয়েছিল, মানে একটা কোম্পানির নামে। এরপরে কোয়ান তার বন্ধুদেরকে নিয়ে স্ক্র্যাপ ইয়ার্ডে লুকিয়ে চলে আসে। এখানে তারা দুইটা লোককে দেখতে পারে যারা একটা বাক্সর মতো জিনিস একটা গাড়িতে ভরে কোনো একটা জায়গায় যাচ্ছিল। এই জন্য কোয়ান তাদেরকে ফলো করতে করতে একটা বিল্ডিংয়ে চলে আসে। আর তখন তারা এই জিনিসটা জানতে পারে যে এই বিল্ডিংটা আসলে নজু ইয়াং নামের ফেমাস একটা অ্যাক্টরের ঘর ছিল। এরপরে যখন কোয়ান লুকিয়ে গিয়ে সেই বাক্সটাকে চেক করে, তখন সে দেখতে পারে এই বাক্সর মধ্যে নজু ইয়ানের লাশ ছিল। আসলে সেই দুইটা লোক তার লাশকেই বাক্সর মধ্যে ভরে তার বাড়িতে নিয়ে এসেছে। এই জন্য কোয়ান লুকিয়ে সমস্ত ব্যাপারটা দেখার ট্রাই করে। সে দেখতে পারে এখানে কিছু স্পেশাল এজেন্ট এসে এই লাশের সমস্ত প্রমাণগুলো রেডি করা শুরু করে। মানে তারা বিভিন্ন ডিএনএ স্যাম্পল, চুলের স্যাম্পল, এমন জিনিসগুলো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া শুরু করে। আর একটু পরে কোয়ান এই জিনিসটাও জানতে পারে যে আসলে এই সমস্ত জিনিসগুলোর পেছনের মাস্টার মাইন্ড আর অন্য কেউ না, সেটা হচ্ছে তার নিজের উকিল মিনি। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি নজু ইয়ানকে মেরেছিল সু নামের একটা বড় বিজনেসম্যানের মেয়ে। আর তার মা তার মেয়েকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য মিনকে অর্ডার দিয়েছিল যাতে করে সে ফেক কিছু ডকুমেন্ট রেডি করে অন্য কাউকে এই কেসের মধ্যে ফাঁসিয়ে দেয়। এরপর আমরা দেখতে পারি মিনের বাড়ির মধ্যে একটা স্পেশাল রুম ছিল, যেই রুমটা শুধুমাত্র তার ফেসের মাধ্যমেই খোলা যেতে পারত। এখানে একটা সুপার ইন্টেলিজেন্স কম্পিউটারের সাহায্যে সে একটা ডাটাবেস থেকে এমন একটা মেয়েকে খুঁজে বের করার ট্রাই করে যার উপরে সুয়ের হত্যার দায়ভার সে চাপিয়ে দিতে পারবে। আর এমন করে সে ফাইনালি একটা মেয়েকে খুঁজে বেরও করে ফেলে যার নাম সো ছিল। যদিও এই মেয়েটার নজুর সঙ্গে কোনো লেনাদেনা ছিল না, সে তার জীবনটা খুবই আরামসেই পার করছিল, কিন্তু সে হয়তোবা এই জিনিসটা জানতো না যে কয়েকদিন পরেই তার সাথে কি হতে যাচ্ছে। এদিকে কোয়ান নজুর ঘর থেকে নজুর একটা পিকচার চুরি করে নিয়ে আসে, যেটার মধ্যে মিনের এজেন্টরা অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট রেখে দিয়ে চলে গিয়েছিল। আসলে সে এটা এনে ইয়নকে দিয়ে দেয় যাতে করে ইয়েন এটাকে স্ক্যান করে এই জিনিসটা বের করতে পারে যে আসলে মিন পরবর্তীতে কাকে টার্গেট করতে যাচ্ছে। আর একটু সময়ের মধ্যে ইয়োল এই জিনিসটা বেরও করে ফেলে যে এইটা হচ্ছে সো নামের একটা মেয়ে। আর তখন আমরা দেখতে পারি মিনও তার এজেন্টদেরকে সোয়ের ঘরের মধ্যে পাঠিয়েছিল যাতে করে তারা তাকে বেহুশ করে তার চুল, নখ এবং বাকি সমস্ত স্যাম্পলগুলো নিতে পারে, কারণ পরবর্তীতে এই স্যাম্পলগুলোকেই তারা পারফেক্ট জায়গায় প্লেস করে তাকে সেই কেসের মধ্যে ফাঁসিয়ে দেবে। আর পরবর্তীতে তাকে কল দিয়ে তারা নজুর ঘরে যাওয়ার জন্য বলে। তবে এতক্ষণে কোয়ানো সোয়ের মোবাইলটাকে ট্র্যাপ করে ফেলেছিল, এই জন্য সে সমস্ত কলগুলো শুনছিল। আর তখন সেই জিনিসটা বুঝতে পারে এইটা হচ্ছে গিয়ে সেই ভয়েসটা যেই ভয়েসে তাকে কল দিয়ে সেই মেয়ের ঘরে ডাকা হয়েছিল। আসলে কোয়ানের কেসেও সেই মেয়ের খুনটা কোনো একটা বড় লোকের ছেলেই করেছিল, কিন্তু তাকে বাঁচানোর জন্য নির্দোষ কোয়ানকে এমন করে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল আর তার বিরুদ্ধে সমস্ত প্রমাণগুলো কালেক্ট করা হয়েছিল। তো এরপরে কোয়ান সেই মেয়েটার সঙ্গে মিট করতে চলে আসে যার ভয়েস সে ফোনের মধ্যে শুনেছিল। আসলে সে তাকে কিডন্যাপ করার একটা প্ল্যানিংও বানিয়েছিল। তবে যখনই সে তাকে ধরতে যাচ্ছিল তখনই লাস্ট মুহূর্তে সেই মেয়েটা একটা বাইকের পেছনে উঠে সেখান থেকে পালিয়ে যায়। এই জন্য কোয়ানও গাড়ি দিয়ে তাদেরকে ফলো করা শুরু করে, কিন্তু মাঝপথে গিয়েই তার গাড়িটা নষ্ট হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি কোনো ওয়েতে পল আর তার লোকজন সেখানে এসে কোয়ানকে ধরে সেখান থেকে নিয়ে যায়। আসলে আমরা জানতে পারি পলও কোনো রকমের জেল থেকে বেরিয়ে চলে এসেছিল, আর এখন সে কোয়ানকে ধরে একটা নিরিবিলি জায়গায় নিয়ে তাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। আসলে যেহেতু জেলের মধ্যে সে তার উপরে আক্রমণ করেছিল, এই জন্য পল এটার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছিল। তবে তখনই ইয়োল সোয়ার টিমকে খবর দিয়ে দেয় যে কোয়ান এই বিল্ডিংয়ের মধ্যে আছে। এই জন্য সোয়ার টিমও তাকে ধরার জন্য খুব দ্রুত এখানে চলে আসে। এখন সোয়ার টিম যখনই পলের লোকজনের হাত থেকে তাকে সেভ করে ফেলে, তখন এই সুযোগের সদ্ব্যবহার করে কোয়ান সেখান থেকে পালিয়ে চলে আসে। আর একটু সামনে যাওয়ার পরে ইয়োলও তাকে নেয়ার জন্য গাড়ি নিয়ে চলে আসে, আর এই জন্য সে তার গাড়িতে চড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে যখন রাস্তায় কোয়ান ইয়োলকে জিজ্ঞেস করে যে আসলে কিভাবে পল তার কাছ পর্যন্ত পৌঁছালো, তখন তারা তার মায়ের সেই নেকলেসটার মধ্যে একটা ট্র্যাকার পেয়ে যায়। আর তখন ফাইনালি কোয়ান এই জিনিসটা বুঝতে পারে যে মিন তার উপরে এখনও নজরদারি করছিল, কারণ মিনই তাকে এই নেকলেসটা দিয়েছিল তার মায়ের শেষ স্মৃতি বলে। আসলে সে এটার মধ্যে একটা ট্র্যাকার প্লেস করে দিয়েছিল যাতে করে সবসময় তার উপরে নজরদারি করতে পারে। এই জন্য কোয়ানকে বাধ্য হয়ে মনের উপরে পাথর চাপা দিয়ে তার মায়ের শেষ স্মৃতিটাকেও ফেলে দিতে হয়। এরপরে কোয়ানের টিম একটা স্পেশাল টাইপের ড্রোন বানায়, আর সেই ড্রোনটার মাধ্যমে মিনের ঘরটাকে স্ক্যান করার জন্য পাঠায়, কারণ তাদের সন্দেহ ছিল হয়তোবা এই ঘরের মধ্যে একটা হাইটেক কম্পিউটার আছে যেটার মধ্যে দেশের সমস্ত মানুষের ডাটা আছে, কারণ সেই ডাটাগুলোর ইউজ করেই তারা এই কাজগুলো করছে। আর ফাইনালি সেই ড্রোন দিয়ে স্ক্যান করার পরেই সৌভাগ্যবশত তারা সেই কম্পিউটারের লোকেশনটাও পেয়ে যায়। এদিকে কোয়ান নজুর ঘরের সমস্ত নকল প্রমাণগুলো মুছে দিয়েছিল আর সমস্ত জায়গায় মিনের পিকচার বসিয়ে দিয়েছিল। যখন মিন এই ব্যাপারে জানতে পারে, তখন সে তার এজেন্টদেরকে অর্ডার দিয়ে বলে যে এই ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে অন্য কোথাও ক্রাইম সিন বানানোর জন্য।
তবে পরবর্তীতে কোয়ান তাদের উপর আক্রমণ করে নকল ডকুমেন্টওয়ালা ভ্যানটাকে এসে উড়িয়ে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি সু নামের সেই বিশাল বড় বিজনেসম্যানের মেয়েকে, যে কিনা মিথ্যা নাটক করে হসপিটালে অ্যাডমিট হয়েছিল, যাতে করে যখনই মেইন একটা ক্রাইম সিনে অন্য কাউকে ফাঁসিয়ে দেবে তখন সেখান থেকে বেরিয়ে যেতে পারে। এই জন্য সে এখান থেকে দ্রুত বের হওয়ার জন্য তার বাবাকে প্রেশার দিচ্ছিল। এই জন্য তার বাবাও মেইনকে এসে ধমকানো শুরু করে যাতে করে এই কেসটা সে দ্রুত সলভ করে। এতটুকু বলে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এই জন্য মেইনও অন্য একটা জায়গায় ক্রাইম সিন বানানোর কাজ শুরু করে দেয়। তবে আমরা দেখতে পারি এই ফাঁকে কোয়ানও তার উপরে নজরদারি করে সেই লোকেশনটাও খুঁজে বের করে ফেলে। এই জন্য সে মেইনের নাম করে সুকে হসপিটাল থেকে বের করে সেই লোকেশনে নিয়ে আসে। আর এমন করেই কোয়ান, যে আসল অপরাধী, তাকে তার অপরাধের জন্য ধরিয়ে দিয়েছিল। আর এই জন্য মেইনের প্ল্যানটাও পুরোপুরি ফেল হয়ে গিয়েছিল, যেই জন্য তার মাথা অনেক বেশি গরম হয়েছিল। আর আমরা দেখতে পারি সুয়ের বাবাও প্রচণ্ড রাগ করেছিল, কারণ তার মেয়েও এখন ফেসে গিয়েছে। তো এর একটু পরেই কোয়ান মেইনকে কল দিয়ে হুমকি দিয়ে বলে যে কয়েকদিন পরেই পুরো দুনিয়ার সামনে তোর সমস্ত সত্যিটা আমি ফাঁস করে দেব। তবে এগুলো শোনার পরে আমরা দেখতে পারি মেইন ভয় না পেয়ে উল্টো পাগলের মতো হাসা শুরু করে। তখন এই জিনিসটা আমরা জানতে পারি সে আসলে এক ধরনের সাইকো ছিল। আসলে সে তাকে বলছিল যে এই কাজগুলো করতে করতে আমি বোর হয়ে গেছি, আমি আসলে নকল ক্রাইম সিন বানাতে বানাতে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছি। এখন কেউ না কেউ তো এসেছে যে আমাকে চ্যালেঞ্জ করার ট্রাই করছে। আমি চাই তুমি আমাকে চ্যালেঞ্জ করে আমার কাজের মধ্যে ডিফিকাল্টিস ক্রিয়েট করো, কারণ এত সহজে পুলিশ আর কোর্টকে ফাঁকি দিতে দিতে আমি প্রচণ্ড বোর হয়ে গেছি। তবে আমরা দেখতে পারি যখন সেই সমস্ত উল্টাপাল্টা কথাগুলো বলছিল তখনই কোয়ান কলটা কাট করে দেয়। তবে এতে করে মিনের মাথা আরও বেশি গরম হয়ে যায়। তবে তখনই তার নজর পড়ে তার সামনে থাকা তার সেক্রেটারির ওপরে। আর এইটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে তার সেক্রেটারির অলরেডি মৃত্যু হয়ে গেছে। সে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই কলটা তার মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য করানো হয়েছিল। কোয়ান অলরেডি তার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। এই জন্য মেন দৌড়ে তার সিক্রেট রুমের দিকে যাওয়া শুরু করে। তবে যাওয়ার সময় কোয়ান তাকে ধরে ফেলে আর তাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। ফাইনালি তাকে পেটাতে পেটাতে তারা দুজনেই সেই হাইটেক রুমের মধ্যে চলে আসে। আর যখন কোয়ান তার হাইটেক কম্পিউটারটা দেখতে পারে তখন সে এটা ওপেন করে সমস্ত ব্যাপারগুলো খুঁজে বের করার ট্রাই করে। এটার মধ্যে সে তাকে ফাঁসানোর সমস্ত ভিডিও ক্লিপগুলো পেয়ে যায়, এমনকি সে তার মায়ের ভিডিও ক্লিপগুলো পেয়ে যায়, যেখানে সে দেখতে পারে তার মা একা তাকে বাঁচানোর জন্য সমস্ত জায়গায় সমস্ত রকম ট্রাই করছিল। আর তখন মিন তাকে বলে যে তোর মা এত সহজে মারা যাচ্ছিল না, তোর মাকে আমিই মেরেছি। কারণ সে বারবার করে প্রোটেস্ট করে মানুষের মনে সিম্প্যাথির ক্রিয়েট করছিল, এমন করে আমার কাজের মধ্যে সে ডিফিকাল্টিস ক্রিয়েট করছিল। এই জন্যই একটা সময় তাকে আমি বাধ্য হয়ে শেষ করে দিয়েছি। আর এইটা শোনার পরে কোয়ানের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। সে পুরো পাগলের মতো বিহেভ করা শুরু করে। এই জন্য সে প্রচণ্ড রাগের মাথায় গিয়ে মিনকে আচ্ছা রকম করে ধোলাই করে তার হাড্ডি মাংস গুঁড়ো গুঁড়ো করে দেয়। এরপর সে মিনের হাইটেক সুপার কম্পিউটার থেকে সমস্ত ডাটাগুলো ইয়োলের পেন ড্রাইভের মধ্যে সেন্ড করা শুরু করে। তবে তখনই পল তাকে কল দিয়ে জানিয়ে দেয় যে তোর পুরো টিমকে আমি ধরে ফেলেছি, যদি তাদেরকে বাঁচাতে খুব শীঘ্রই তুই চলে না আসিস তাহলে তাদের সবাইকে আমি মেরে ফেলবো। আর তখন মিন তাকে বলে যে নেকলেসে লাগানো সেই ট্র্যাকারের মাধ্যমে আমরা ইয়োলের অ্যাড্রেসটাকেও পেয়ে গিয়েছিলাম। এই জন্য এখন পলের মাধ্যমে তোর গ্রুপকে আমি ধরিয়ে ফেলেছি, যদি 30 মিনিটের মধ্যে তুই তাদেরকে সেভ করতে না যাস তাহলে পল তাদের সবাইকে শেষ করে দেবে। এখন কোয়ানের কাছে ডাটা ট্রান্সফার করার মতো সময় ছিল না, এই জন্য সে ডাটা ট্রান্সফার না করেই তার বন্ধুদেরকে সেভ করার জন্য দৌড়ে বেরিয়ে পড়ে। তবে তখনই মেইন তাকে কল দিয়ে জানায় যে তার পরবর্তী মিশনের জন্য সে ইয়োলকেই টার্গেট হিসেবে চুজ করেছে। আর তার এজেন্টরা গিয়ে তার ডিএনএ স্যাম্পল, চুলের স্যাম্পল, নখের স্যাম্পল, সমস্ত স্যাম্পলগুলো কালেক্ট করে নিয়েছে। এদিকে পল এখানের একজনের উপরে শ্যুট করে দেয়, তবে তার নিশানা মিস হয়ে যায়। তবে তখনই এখানে সমস্ত আলো চলে যায়। আর এই সুযোগের সদ্ব্যবহার করে কোয়ান এখানে এসে তার দুর্দান্ত ফাইটিং স্কিলের সাহায্যে পলের সমস্ত লোকজনকে এক এক করে ধোলাই করা শুরু করে, তাদের হাড্ডি মাংস গুঁড়ো গুঁড়ো করে দেয়। এরপর কোয়ান আর তার পুরো টিম মিলে একটা টিভি স্টেশনের দিকে যাওয়া শুরু করে। যদিও রাস্তায় তাদেরকে পল, মিনের এজেন্ট, এমনকি পুলিশরাও ফলো করছিল, তবে তাদের সবাইকে ফাঁকি দিয়ে তারা ফাইনালি টিভি স্টেশনের কাছাকাছি চলেও আসে। তবে তখনই তারা দেখতে পারে মেইন টিভি স্টেশন হ্যাক করে কোয়ান এবং তার টিমকে ভয়ঙ্কর ক্রিমিনাল হিসেবে অ্যানাউন্স করে দিয়েছিল। একটু পরেই যখন কোয়ান আর ইয়োল টিভি স্টেশনে চলে আসে তখন বাকি মেম্বাররা পুলিশদেরকে বিভ্রান্ত করার কাজ করছিল। আমরা দেখতে পারি খুব শীঘ্রই ইয়োল এখানে তার কম্পিউটারের সিস্টেম চালু করে দেয়। আর এখন সে মিনের সমস্ত সত্যটা পুরো দুনিয়ার সামনে ফাঁস করতে যাচ্ছিল। তবে যতক্ষণে সেই কাজগুলো করত তার আগেই পুলিশ ইয়োলকে বাদ দিয়ে তার টিমের বাকি মেম্বারদেরকে অ্যারেস্ট করে ফেলেছিল। আমরা দেখতে পারি তারা কোয়ানের গাড়িটাকেও চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল, যেই জন্য কোয়ানকে বাধ্য হয়েই 2 হাত উঁচু করে বাইরে বেরিয়ে আসতে হয়। আর তখন এই সমস্ত ব্যাপারগুলো পুরো দেশবাসী লাইভে দেখছিল।
এখন এগুলো দেখার পরে মিন অনেক বেশি হ্যাপি হয়েছিল, তবে খুব শীঘ্রই তার খুশিটা মাটির সঙ্গে মিশে যায়, কারণ হঠাৎই সে দেখতে পারে সে তার কমান্ড সেন্টারের অ্যাক্সেস হারিয়ে ফেলেছে। আর তখন তার মনে পড়ে যে মিনের পেনড্রাইভটা এখন পর্যন্ত তার কম্পিউটারের মধ্যে কানেক্ট করা ছিল। আসলে সেই পেনড্রাইভের সাহায্যে ইয়োল তার কম্পিউটার থেকে সমস্ত ডাটাগুলো হ্যাক করে নিয়ে গিয়েছে, এই জন্য এখন তার কম্পিউটার আর কোনো কাজেরই না। আমরা দেখতে পারি ইয়োল মিনের কম্পিউটার থেকে পাওয়া সমস্ত ডাটাগুলো এক জায়গায় করে সেগুলোর মাধ্যমে সমস্ত প্রমাণগুলো ম্যানেজ করে মিনের কুকীর্তিগুলো পুরো দুনিয়ার সামনে দেখানো শুরু করে। সে দেখিয়ে দেয় যে কিভাবে মিন আসল অপরাধীদেরকে বাঁচানোর জন্য তাদেরকে সাইডে সরিয়ে দিয়ে ভিন্ন অপরাধীদেরকে এনে ভিন্ন ডকুমেন্ট ক্রিয়েট করে তাদেরকে কিভাবে ফাঁসিয়ে দিত, আর এমন করে কিভাবে সে কোটি কোটি টাকা ইনকাম করত। এরপরে কোয়ানের কেসটাও সবার সামনে দেখানো হয়, যেখানে তারা দেখতে পারে কিভাবে কোয়ানকে ফাঁসানো হয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন সবাই দেখতে পারে তখন তারাও এই জিনিসটা বুঝতে পারে যে তারা কোয়ান এবং বাকি যেই ক্রিমিনালরা তাদের সম্পর্কে কী উল্টাপাল্টা চিন্তা করেছিল। এখন যখন মিন জানতে পারে তার সমস্ত ব্যাপারগুলো ফাঁস হয়ে গেছে, তখন সে তার গাড়ির মাধ্যমে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে কোয়ানের টিম তার গাড়ির স্টিয়ারিং হুইলই সরিয়ে নিয়েছিল, এই জন্য সে আর কিছুই করতে পারছিল না। খুব শীঘ্রই এখানে পুলিশও চলে আসে আর তাকে তারা অ্যারেস্টও করে ফেলে। যদিও সে অ্যারেস্ট হয়ে গিয়েছিল, তবে এখন পর্যন্ত এখানে সমস্ত মানুষ এই জিনিসটা ক্লিয়ারলি জানতো যে হয়তোবা এটার পেছনে বড় কোনো মাফিয়ার হাত আছে, যে কিনা এখন পর্যন্ত পর্দার আড়ালেই আছে। এদিকে কোয়ান এবং তার টিমকে সসম্মানে মুক্তি দিয়ে দেওয়া হয়, অন্যদিকে মিনকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে পলও ছিল। এই জন্য সে যখন পলের দিকে তাকায় তখন আমরা দেখতে পারি পল তার উপরে প্রচণ্ড রাগ করেছিল। যার মানে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে তার জেলের লাইফটা কোনোভাবেই এতটা সহজ হতে যাচ্ছে না। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়।